হ্যালো স্টুডেন্ট, কেমন আছো বলো সবাই। আজকে থেকে আমরা মাধ্যমিক 2026-এর প্রশ্নবিচিত্রা সমাধান করা শুরু করলাম। আশা করি তোমরা প্রশ্নবিচিত্রা কিনে নিয়েছো। যদি না কিনে থাকো তাহলে টেলিগ্রামে যোগাযোগ করো। টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে আমি কয়েকটা পেজের ছবি তোমাদের তুলে সেন্ড করে দেবো। আর যারা কিনে নিয়েছো তারা দেখো, আজকে আমরা সমাধান করব হচ্ছে ফার্স্ট সামেটিভের ম্যাথমেটিক্স পেজ নম্বর 98, পেজ নম্বর 98-এর সেট 1। ঠিক আছে, আমরা সেট 1 বা মডেল সেট 1 আমরা আলোচনা করব আজকে। সম্পূর্ণ করাবো, আলিপুরদুয়ার হাই স্কুলে সম্পূর্ণ সমাধান করাবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আচ্ছা, শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, প্লে স্টোরে গেলে আমার নিজস্ব একটা অ্যাপ রয়েছে পার্থসগ্রাম ক্লাস, সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। সেখানে অবশ্যই একটা ব্যাচ চলছে, তোমরা ব্যাচে এনরোল করতে পারো, যেখানে তোমরা লাইভ ক্লাস পাবে। আমি লাইভে এসে তোমাদের ক্লাস নেব। টেক্সট বইয়ের বেশিরভাগ অঙ্ক আমি সমাধান করিয়ে দিই, সম্পূর্ণ সমাধান, বেশিরভাগ ঠিক বললাম, ভুল হলো, সম্পূর্ণ কিন্তু টেক্সট বইয়ের আমি অঙ্ক করিয়ে দিই। এছাড়াও কেসি নাগ রয়েছে, অমিতাভ মিত্র, বৈষ্ণব ঘটক, এইগুলোরও কিন্তু যে স্পেশাল অঙ্কগুলো রয়েছে যেগুলো মাধ্যমিকে আসতে পারে বা অলরেডি এসেছে, সেগুলো থেকেও সমাধান কিন্তু আমি তোমাদেরকে করাবো। মক টেস্টের ব্যবস্থা রয়েছে এবং ডিপিপিরও ব্যবস্থা কিন্তু রয়েছে। 599 হচ্ছে প্রাইস, তাই তোমরা তাড়াতাড়ি যাও, অ্যাপটা ডাউনলোড করে এনরোল করে নাও। যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কল করে নিও এই নাম্বারটায়। আমরা আজকে শুরু করছি, দেখো এক দাগের যে প্রশ্নটা বলছে, আসল ও এক বছরের সুদ আসলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত হবে। তা আমরা কি করব, এখানে আমরা আসলটাকে ধরে নেব। তাহলে আসল এখানে কত হচ্ছে, 20x টাকা ধরে নিলাম। আর সুদ আসল, সুদ যোগ আসল অর্থাৎ সুদ আসল এখানে বলে দিয়েছে কত, 21x টাকা, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা এখান থেকে সুদ বের করতে পারি, কিভাবে করতে পারি বলতো, 21x থেকে যদি 20x টাকা আমরা বিয়োগ করে দিই, তাহলে এক্স যে টাকাটা বেরোবে সেটা সুদ বেরোবে। ঠিক আছে, তাহলে আমরা সূত্র কি জানি বলতো, আই ইকুয়াল টু পি আর টি বাই দিয়ে 100। আয়ের জায়গায় আমরা মান বসাবো, আয়ের জায়গায় এক্স বসাবো, পি এর জায়গায় 20x বসাবো, ইন্টু আর এর জায়গায় আমরা মান জানি না, আর টি এর মান 1 বছরের জন্য বলেছে, বাই 100। ঠিক আছে, এখান থেকে দেখো ভালো করে কিন্তু বুঝবে, এই এক্স এর সাথে এই এক্স কেটে যাচ্ছে, আর 20-র সাথে 100 কাটাকুটি করলে 5 হয়। তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি আর এর মান হচ্ছে 5% বেরোচ্ছে। তাহলে 5% দেখো অপশন সিতে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 2 দাগের প্রশ্নটা দেখো কি বলছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি সুদ x টাকা এবং 1 বছরের সরল সুদ y টাকা হলে কোন শর্তটা সমান হবে। দেখো এখানে কিন্তু লজিকটা বুঝবে, 1 বছরের ক্ষেত্রে সরল সুদের মান যা হয়, চক্রবৃদ্ধি সুদের মানও কিন্তু তাই হয়। ঠিক আছে, এটা শুধুমাত্র কিন্তু 1 ইয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, 1 ইয়ার মাথায় রাখবে, 1 বছরের ক্ষেত্রেই শুধুমাত্র সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়। তাহলে সরল সুদকে y দিয়ে প্রকাশ করা হয়েছে আর চক্রবৃদ্ধি সুদকে x দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি y ইকুয়াল টু এক্স বা এক্স ইকুয়াল টু ওয়াই। দেখো অপশন সিতে রয়েছে। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 3 দাগের প্রশ্নটা কি করেছে দেখো, কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে। একটা বীজ শূন্য হওয়ার যে শর্তটা সেটা মাথায় রাখবে, সি ইকুয়াল টু 0, মানে ধ্রুবক পদটাকে 0 হতে হবে। এবার যদি বলো যে স্যার ধ্রুবক পদটা যদি 0 হয়, আমি কি করে বুঝবো যে এটার একটা বীজ শূন্য হচ্ছে। তো আমি তোমাদের লজিকটা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা এখানে 3 দাগ দিয়ে করে দেখিয়ে দিচ্ছি। আমরা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু যদি 0 ধরি, তাহলে এখান থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স এর ভ্যালু একটা 0 আর এক্স এর ভ্যালু একটা বেরোবে মাইনাস বি বাই এ। ঠিক আছে, তাহলে এই যে দেখতে পাচ্ছ আমরা এক্স এর একটা বীজ শূন্য পাচ্ছি। তাহলে সি এর যদি মান 0 হয়, তাহলে এক্স এর একটা মান কিন্তু 0 আসবে। ক্লিয়ার, এটা 3 দাগের অঙ্ক ছিল।
এবার আমরা চলে আসছি হচ্ছে 4 দাগের অঙ্কটা কি বলছে দেখো। 4 দাগের অঙ্কটা বলছে √45 করণী নিরেশক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কি হবে? এটা ভালো করে বুঝবে। এখানে √45 বলেছে। √45 কথাটার মানে হচ্ছে 45কে আমাদেরকে রুটে ভাঙতে হবে। তো আমি যদি 3 দিয়ে ভাঙি তাহলে 3 15 45, আবার 3 দিয়ে ভাঙলে 3 পাচ্ছে 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো 3 মিলে একটা 3 হয় আমরা জানি, আর ভেতরে একটা 5 হয় কারণ একটা 5 পড়ে রয়েছে। আবারও রিপিট করছি, দুটো 3 নিয়ে একটা 3 হয়, আর একটা √5 ভেতরে রয়েছে। এবার দেখো এখানে রুটের ভেতরে এক্স রয়েছে আর এখানে রুটের ভেতরে 5 রয়েছে, তাহলে এক্স এর ক্ষুদ্রতম মান কত হতে পারে? অপশন বি অর্থাৎ 5 হতে পারে। ঠিক আছে, এটা অপশন বি হবে। এবার দেখো 5 দাগের অঙ্কটা কি বলছে। 5 দাগের অঙ্কটা বলছে একটা বৃত্ত রয়েছে এবং এর অর্ধ একটা ব্যাস রয়েছে এ, এটা ও, এটা বি, এটা রয়েছে। ঠিক আছে, আর পি হচ্ছে একটা পরিধি রয়েছে। তো আমরা যদি এটাকে এইভাবে টেনে দিই তাহলে প্রশ্ন কি করছে যে এখান থেকে এইটা টানলে একটা কোণ তৈরি হয়। ভালো করে লক্ষ্য করে দেখো, একটা কোণ তৈরি হচ্ছে যে কোণটার মান 120 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান 120 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে আমি যদি পি ও এ, মন দিয়ে শুনবে, পি ও এর মান যদি 120 ডিগ্রি আমরা ধরে নিই, মানে দিয়ে দিয়েছে ধরে নিই না, যদি দিয়ে দেয় তাহলে এর পাশের কোণটা অর্থাৎ এই যে কোণটা, তাহলে এই কোণটার মান আমরা কি করে বের করব? এই কোণটা আমরা বের করব যার নাম হচ্ছে পিওবি। এই কোণটার মান বের করব হচ্ছে 180 থেকে 120 বিয়োগ করে। ঠিক আছে, তাহলে আমরা পাবো কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা কত ডিগ্রি পেলাম? 60 ডিগ্রি পেলাম। এবার দেখো ও থেকে বি আর ও থেকে পি এটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ হলে আমরা এই দুটোকে সমান বলতে পারি। আবার বাহু সমান হলে তার বিপরীত কোণও সমান, অর্থাৎ ও বির বিপরীত কোণ কোনটা? ও বির বিপরীত কোণ হচ্ছে এইটা পি কোণটা, অর্থাৎ ও পিবি, এবং ওপির বিপরীত কোণ হচ্ছে ও বিপি। ঠিক আছে, ও বিপি। তাহলে এই দুটো কোণের মান যদি সমান হয় তাহলে এই দুটো কোণের মান খুব ইজিলি বের করা যায়। এই দুটো কোণের মান কিভাবে বের করা যায়? 180 থেকে যদি 60 আমরা বিয়োগ করি আর তাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলেই কিন্তু এই দুটো কোণের মান আমরা পেয়ে যাব। তাহলে 120 ডিগ্রি হচ্ছে বাই 2 আর ইকুয়াল টু দিয়ে আমরা 60 ডিগ্রি লিখতে পারি। 120কে 2 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হয়। অর্থাৎ এখানে যে কোণটা চেয়েছে অর্থাৎ পি বিও, এই কোণটা আমাদের কত বেরোলো? 60 ডিগ্রি বেরোলো, যেটা অপশন এ তে রয়েছে। ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আমরা চলে আসছি হচ্ছে লাস্ট এমসিকিউটা। দেখো 6 দাগের যে এমসিকিউটা দিয়েছে সেটাতে চলে আসছি। 6 দাগের এমসিকিউ বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি একটা ব্যাস রয়েছে। তাহলে আমরা এখানে একটা ছবি এঁকে নিলাম। ঠিক আছে, এখানে আমরা একটা ব্যাস এঁকে নিলাম যেটা এ, তারপরে এখানে ও বলে দিয়েছে আর এটা বি বলে দিয়েছে, আর বৃত্তস্ত এখানে একটা চতুর্ভুজ রয়েছে আমরা এইভাবে এঁকে নিলাম। এটা সি দিলাম, এটা ডি নাম দিলাম, এবং এখান থেকে এখান পর্যন্ত একটা কোণ যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা কি করব? এই কোণটার মান বলে দিয়েছে 120 ডিগ্রি, তাহলে আমরা এটা লিখে নিতে পারছি এ ডি সি সমান সমান 120 ডিগ্রি। এবার দেখো একটা উপপাদ্য আমরা জানি যে বৃত্তস্ত চতুর্ভুজের ক্ষেত্রে তার বিপরীত কোণগুলো সম্পূরক হয়, মানে বিপরীত কোণের সমষ্টি সম্পূরক হয়। তাহলে সেইটাই আমরা লিখে নিচ্ছি, কোণ এ ডি সি প্লাস কোণ এ বি সি এটা মিলিয়ে আমরা জানি 180 ডিগ্রি হয়, অর্থাৎ সম্পূরক কোণ হয়। এই উপপাদ্যটা কিন্তু একটু ভালো করে পড়ে নেবে, বইয়ে রয়েছে। ঠিক আছে, যে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, তাই সম্পূরক মানে 180 ডিগ্রি। এখান থেকে আমরা যদি এ বি সি কোণের মান বের করি তাহলে 180 থেকে 120 বিয়োগ করতে হবে, অর্থাৎ 60 ডিগ্রি বেরোবে। তাহলে এই কোণটার মান আমরা কত ডিগ্রি পেলাম? 60 ডিগ্রি পেলাম। নেক্সট এই কোণটার মান আমরা অলরেডি জানি 90 ডিগ্রি। আমরা জানি কোণ এ সি বির যে মানটা সেটা 90 ডিগ্রি। কেন? কারণ অর্ধবৃত্তস্ত কোণ
আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, ঠিক আছে, এটা আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। তো অর্ধবৃত্তস্থ কোণ যদি সমকোণ হয় তাহলে আমরা সুতরাং দিয়ে বলতে পারি কোণ বিএসির মান বের করব 180 থেকে একটা 90 বিয়োগ করব আর একটা 60 বিয়োগ করব। এই পুরো যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এবিসি যে ত্রিভুজটা রয়েছে, এই এবিসি ত্রিভুজ থেকেই আমরা পাচ্ছি হচ্ছে কোণ বিএসি কোণের মান, এটা বিয়োগ করে বের করতে হবে। তাহলে এটা 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করে দাও, তাহলেই পেয়ে যাবে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি অপশান কিসে রয়েছে, অপশান সিতে রয়েছে, ঠিক আছে, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। এবার 2 দাগের 1 অঙ্কটা দেখো কি বলছে, 10% হার সুদে কত বছরে আসল ও সুদের অনুপাত 3:2 হবে। তো এটা আমরা কি করব, 10% মানে বলে দিয়েছে, ঠিক আছে, তাহলে আসলটাকে আমরা ধরে নিচ্ছি, আসলটাকে আমরা 3x টাকা ধরে নিলাম আর সুদটাকে আমরা 2x টাকা ধরে নিলাম। তাহলে আমরা এখান থেকে সূত্র ফেলতে পারি, সূত্রটা কি, I = PR/100। তাহলে I এর জায়গায় আমরা 2x লিখলাম, P এর জায়গায় 3x লিখলাম, R এর মান 10% বলে দিয়েছে আর কত বছরের জন্য আমরা জানি না, তাই সেটাকে আমরা T লিখলাম, ঠিক আছে, এটা T লিখেছি। এবার 0 0 কেটে যাচ্ছে, x x কেটে যাচ্ছে, ক্রস গুণ করলে 3t = 20 বেরোচ্ছে। তাহলে টি এর মান আমরা কত পাচ্ছি, 20/3, আর 20/3কে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি তাহলে 3 6 18, ঠিক আছে, 3 6 18 19 20 2/3, ঠিক আছে, এই বছরটা বেরোচ্ছে অ্যান্সার, এটা কিন্তু অ্যান্সার আসবে, ঠিক আছে। চলো নেক্সট বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে। তাহলে মানের ঊর্ধ্বক্রমে আমরা কিভাবে সাজাবো, এই যে প্রত্যেকটা যে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা যদি রুটের মধ্যে নিয়ে আসি তাহলে আমাদের অঙ্কটা চলে আসবে। দেখো প্রথমে 4√3 রয়েছে, তাহলে রুটের মধ্যে নিয়ে আসলে 2 4 আর গুণ 3 হবে, তাহলে 2 4 আর একটা 3, 4 4 16, 3 16 হচ্ছে 48, এটা আমরা পেয়ে গেলাম। একইভাবে 5√2 রয়েছে, তাহলে 5 দুবার আসবে রুটের মধ্যে আর একটা 2 আছে, 5 5 25 আর 25 2 50, ঠিক আছে। আরেকটা সংখ্যা কি রয়েছে 10√14, তাহলে 10 দুবার আসবে আর একবার 14 রয়েছে, তাহলে 10 10 100, 100 আর 14 মিলে হচ্ছে 1400। তাহলে সুতরাং দিয়ে এখানে আমরা বলতে পারি মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে সব থেকে ছোট হচ্ছে 4√3, তার থেকে বড় হচ্ছে 5√2 আর তার থেকে বড় হচ্ছে 10√14, ঠিক আছে, এইভাবে করতে হবে। এরপরে আমরা 2 দাগেরটাই চলে আসছি। 2 দাগের প্রশ্নটা বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যায়ের দূরত্ব 4 সেমি হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে। দেখো প্রথমে একটা আমরা বৃত্ত এঁকে নিলাম, ঠিক আছে, এই কেন্দ্র থেকে একটা জ্যা যাচ্ছে, এটার নামকরণ করলাম ও, এটার নামকরণ করলাম এ, এটা বি, আর এখান থেকে ব্যাসার্ধটা যাচ্ছে। তাহলে এখানে বলে দিয়েছে ব্যাসার্ধটা অর্থাৎ ওবির মানটা বলে দিয়েছে হচ্ছে 10 সেমি, এটা বলে দিয়েছে। আর কেন্দ্র থেকে একটি জ্যায়ের দূরত্ব অর্থাৎ ও থেকে এইটার যদি নাম পি লিখি তাহলে ও পির মানও বলে দিয়েছে 4 সেন্টিমিটার। আমরা জানি এই যে ত্রিভুজটা আমরা পাচ্ছি, এই যে ও পি বি, এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এবার প্রশ্ন হচ্ছে স্যার কেন এটা সমকোণী ত্রিভুজ কেন স্যার, কারণ আমরা জানি যে ওপিটা লম্ব হচ্ছে এবির ওপর, ওপিটা লম্ব এবির ওপর, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা যদি এটা সমকোণী ত্রিভুজ বলি তাহলে এটা পিথাগোরাসের সূত্র পড়ছে। পিথাগোরাসের সূত্র হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, ঠিক আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। ওপির জায়গায় মান বসিয়ে দাও, 4 স্কোয়ার বসবে, পিবির মান তো আমরা জানি না তাই পিবি স্কোয়ার বসবে, আর ওবির মান 10 আছে তাই 10 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা মান বের করতে পারি, কিসের মান, পিবির মান। তাহলে পিবির স্কোয়ার সমান সমান 100 মাইনাস 4 4 16 করতে পারি। তাহলে পিবির মান হচ্ছে √100 থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে 100 থেকে 16 বাদ দিলে এটা কত হচ্ছে 6 4 10,
ঠিক আছে, 6 4 কত হচ্ছে 10, 2 মানে 84 হচ্ছে। 84কে যদি আমরা ভাঙি তাহলে আমাদের কি কি সংখ্যা আসছে? আমাদের আসছে হচ্ছে 4 দিয়ে ভাঙলে 4 দুগুণী 8, 4 একে 4, অর্থাৎ 4 মানে বর্গমূল করলে 2 হয়, আর 21টা 21ই থাকবে, অর্থাৎ 2√21 সেন্টিমিটার বেরোচ্ছে পিবির মান। কিন্তু অঙ্কে চেয়েছে এবির মান কত? তাহলে এবির মান হচ্ছে 2√21 সাথে আমাদের 2 গুণ করতে হবে। কেন করতে হবে? কারণ আমরা জানি পিবির মানটার ডবলটা হচ্ছে এবির মান, ঠিক আছে, পিবির দ্বিগুণ মানটা হচ্ছে এবির মান, তাই 2 দিয়ে গুণ করে দিলাম, 2 দুগুণী 4 আর √21 সেন্টিমিটার, এটা অ্যান্সার আসবে। ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে। চলে আসছি আমরা পরেরটায়, 4 দাগেরটা বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টে কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম আর তৃতীয় কোণের মান কত হবে? দেখো 4 দাগেরটা, প্রথমে আমরা কি করব, একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নেব। ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজ ধরে নাও এরকম রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজটা। তো আমরা জানি এটা এ, এটা বি, এটা সি আর এটা ডি। এ কোণটা এখানে বলে দিয়েছে, আমি যদি ধরে নিই এখানে পরপর কোণগুলো, তাহলে এ কোণটা বলে দিয়েছে এক্স, কোণ বিটা বলে দিয়েছে 3x, আর কোণ সিটা বলে দিয়েছে হচ্ছে 4x। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, তার আগে দেখে নিই ঠিকঠাক লিখলাম তো, 1 2 3, সরি 1 2 3, এটা 2x হবে আর এটা 3x হবে। এবার ঠিক আছে, যেহেতু 1:2:3 দিয়েছে তাই x ধরেছি একটা, 2x ধরেছি একটা, একটা 3x ধরেছি। আমরা জানি এ কোণের সাথে সি কোণ 180 ডিগ্রি হয়, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, এটা আমরা জানি। তাহলে কোণ এর সাথে যদি কোণ সি করে দিই তাহলে 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে কোণ এর জায়গায় x আছে আর সি এর জায়গায় 3x আছে, তাহলে x আর 3x মিলে হচ্ছে 4x, তার মানে 4x এর মান আমরা পেয়ে গেলাম 180 ডিগ্রি। তাহলে x এর মান কত বেরোবে? 4 4 4 16, 17 18, 4 5 20, অর্থাৎ 45 ডিগ্রি বেরিয়ে গেল। এবার আমাদের চেয়েছে প্রথম কোণটা কত, তাহলে প্রথম কোণটা বেরোবে 45 ডিগ্রি। আর তৃতীয় কোণটা কত? তাহলে তৃতীয় কোণটাতে ছিল হচ্ছে 3x, অর্থাৎ 3 গুণ 45, তাহলে 3 গুণ 45 হয় হচ্ছে 135 ডিগ্রি। এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার। একটা 45 ডিগ্রি লিখতে হবে আর একটা 135 ডিগ্রি লিখতে হবে। ঠিক আছে, এটা 4 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটা কি বলছে, একটি ঘনকের আয়তন বলে দিয়েছে x, সমগ্র তলে ক্ষেত্রফল y এবং কর্ণ যদি z হয় তাহলে y/z এর মান কত হবে? দেখো 5 দাগেরটা বলছে, এখানে আমরা একটি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম, একটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি a। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য a যদি ধরে নিই তাহলে x এর মান কি বেরোবে? a এর কিউব বেরোবে, আর y এর মান কি বেরোবে? 6a² বেরোবে। ঠিক আছে, কারণ আমরা জানি আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউব হয়, আর এইটা যে সমগ্র তলে ক্ষেত্রফল সেটা ঘনকের ক্ষেত্রে হচ্ছে 6 × বাহু স্কোয়ার হয়, এটা আমরা বসিয়েছি। তাহলে জেড এর মানটা কি হবে? জেড এর মানটা আমরা জানি √এর মধ্যে a² + a² হয়, অর্থাৎ √এর মধ্যে 2a², আর √2 × a, এটা আমরা পাচ্ছি হচ্ছে, দাঁড়াও এটা ভুল হয়ে গেল, ঘনকের ক্ষেত্রে আরেকটা a² হবে, আরেকটা a² হবে, অর্থাৎ √3a², তার মানে শুধু √3a। ঠিক আছে, a² থেকে আমরা বাইরে নিয়ে চলে আসলাম, a হবে, তাহলে √3a আমরা পাচ্ছি। অঙ্কে বের করতে কি বলেছে? y/z, y এর মানটা হচ্ছে আমরা জানি 6a², আর z এর মানটা আমরা জানি হচ্ছে √3 × a, তাহলে আমরা এটা লিখবো হচ্ছে √3 × a। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি a এখান থেকে কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে 6a/√3, এটা পড়ে থাকছে। এবার এর যে ভ্যালুটা সেটা যদি আমরা বের করি, এর ভ্যালুটা কিন্তু আমাদেরকে কি করতে হবে? বের করে রাখতে হবে, ভালো করে দেখো। তাহলে এখান থেকে এর ভ্যালুটা যদি বের করি তাহলে x⁻⁴ হয়ে যাবে। ঠিক আছে, সূচকের নিয়ম অনুযায়ী
যদি এক্স এর ভ্যালু এ কিউব হয় তাহলে শুধু এর ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3, তার মানে সেটাই আমরা করব 6 ইন্টু এক্স 1/3 বাই √3, এটা আমরা করলাম। এবার আমরা কি করব, করণী নিরেশন করব। করণী নিরেশন কথাটার মানে হচ্ছে ওপর নিচ √3 দিয়ে গুণ করে দেব, ওপরেও √3 নিচেও √3, তাহলে 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/3, আর এটা 3 √3 গুণ করলে শুধু 3 হয়, ঠিক আছে। এবং এখানে আরেকটা সংখ্যা হবে যেটা হচ্ছে √3। এবার 3 দিয়ে এটা কাটাকুটি করলে 2 হয়, তাহলে অ্যান্সার আসছে 2√3 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/3, ঠিক আছে, এটা অ্যান্সার আসছে, ঠিক আছে। 2√3 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/3, এটাই কিন্তু অ্যান্সার আসছে, ঠিক আছে। তো এই 5টা অঙ্ক কিন্তু এসে কিউতে আমি করিয়ে দিলাম। এবার আমরা চলে আসবো হচ্ছে দেখো বড় প্রশ্নগুলোতে। 3 দাগের প্রশ্নটা বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে। আমরা যেটা সূত্র জানি সেটা হচ্ছে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটা হচ্ছে মেন সূত্র। এর জায়গায় মান বসিয়ে দেবো আমরা, এর মান বলে দিয়েছে 11664, পি এর জায়গায় 10,000 বলে দিয়েছে, 1 প্লাস আর এর মান আমরা জানি না, বাই 100, আর ওপরে টু দি পাওয়ারে 2 হবে কারণ 2 বছরের জন্য বলেছে। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 11664 বাই দিয়ে আমরা 10,000 লিখতে পারি, ইকুয়াল টু বেরোচ্ছে 1 প্লাস আর বাই 100, তার স্কোয়ার ফর্মে রয়েছে। এবার এটাকে কাটাকুটি করতে হবে, যদি আমরা এটাকে 8 দিয়ে কাটি, 8 দিয়ে, তাহলে 8 দিয়ে কাটলে 1458 আসছে যদি আমরা 8 দিয়ে কাটি। আর নিচেরটাকে যদি 8 দিয়ে কাটি, 8 দুগুণি 8 একে 8 যাচ্ছে, 8 দুগুণি 10, 5 8 40 আর 0, আবার 8 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে গেলে এবার কত হবে, 8 দিয়ে গেলে হবে না, এবার 2 দিয়ে যেতে হবে, 7 দুগুণি 14, 2 দুগুণি 4, 9 দুগুণি 18, মানে 729 হচ্ছে। আর এটাকে যদি 2 দিয়ে করি 6 2 5, তার মানে 625 হচ্ছে। তাহলে আমরা এটাকে যদি লিখি তাহলে 729 মানে হচ্ছে 27-এর স্কোয়ার, আর 625 মানে হচ্ছে 25-এর স্কোয়ার, এটা আমরা করে দিলাম। এবার দুদিক থেকে যদি স্কোয়ারটাকে আমরা সরিয়ে দিই তাহলে 27/25 পড়ে থাকে, আর এই পাশে 1 প্লাস আর বাই 100 পড়ে থাকে। 1টা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাস করতে হবে, ইকুয়াল টু আর বাই 100। এটাকে যদি আমরা লসাগু করে বিয়োগ করি তাহলে 25, 27 মাইনাস 25 হবে, ইকুয়াল টু আর বাই 100। 25, 27 থেকে 25 যদি তোমরা বাদ দাও তাহলে এখানে হচ্ছে 2/25, ইকুয়াল টু আর বাই 100। 25 দিয়ে 100 কাটাকুটি করলে হচ্ছে 4, 4 25-এ 100 হয়, তাহলে আর এর মান আমরা পেলাম 4 দুগুণি 8%, এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার, ঠিক আছে। 8% হবে এই অঙ্কটার অ্যান্সার। এরপরে চলে আসছি হচ্ছে দেখো পরেরটায়, অথবা দিয়ে কি দিয়েছে, অথবা দিয়ে দিয়েছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপাইয়ের সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল। এইটা করার জন্য, এটা সমহার বৃদ্ধি বা হ্রাসের চ্যাপ্টার থেকে এই অঙ্কটা রয়েছে। এটারও দেখো একটা সূত্র রয়েছে, সূত্রটা হচ্ছে এ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন। যেহেতু অঙ্কটায় হ্রাস বলেছে তাই এটা এখানে দেখো মাঝখানে মাইনাস হয়েছে, যদি অঙ্কটা বৃদ্ধি বলতো তাহলে এখানে কি হতো, প্লাস হতো। এবার এর ভ্যালু আর পি এর ভ্যালুটা ভালো করে বুঝবে, মাথায় রাখবে ছিল যদি শব্দটা থাকে, এ দেখো এখানে কিন্তু ছিল শব্দটা রয়েছে, ছিল শব্দটা যদি থাকে তাহলে সেখানে বুঝে নেবে যে পি এর মান বের করতে হবে, তার মানে পি এর মান হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন।
এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। যদি কোনো জায়গায় ছিল বলে শব্দ থাকে তখন কিন্তু পি এর মান বের করতে হবে, তার মানে যে মানটা দিয়েছে সেটা কিন্তু এর মান এ, ঠিক আছে। এবার যদি অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার যদি ছিল শব্দটা না থাকে, তখন কিন্তু বুঝে নিতে হবে যে সেটাতে এর মান বের করতে হবে, ঠিক আছে। যদি ছিল শব্দটা না থাকে তখন তখন তোমাদেরকে এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের এই অঙ্কটায় পি এর মানটা বের করতে হবে, তাহলে পি এর জায়গায় আমরা কিছু বসাবো না, শুধুমাত্র এর জায়গায় বসাবো 33750। পি এর জায়গায় পি থাকবে 1 মাইনাস আর এর মান এখানে বলে দিয়েছে পূর্ণ সংখ্যায় রয়েছে, কত পূর্ণ সংখ্যা রয়েছে দেখে নিই, 6.1/4%। দেখো ভালো করে বুঝবে, 6.1/4% কথাটার মানে হচ্ছে 4 6 24 আর 1 25, 25/4 বেরোচ্ছে। আর এই পার্সেন্টেজটা তুলে দিলে নিচে একটা 100 চলে আসে, অর্থাৎ 400 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো, 25/400 লিখবো, ঠিক আছে, 25/400। আর এন এর মান এখানে বলে দিয়েছে কত, 3। এবার আমরা কি করব, 33750 লিখবো, পি এর জায়গায় পি থাকবে 1 মাইনাস, এটার যদি আমরা কাটাকুটি করি তাহলে 25 দিয়ে কাটাকুটি যাচ্ছে 16 হচ্ছে, তাহলে ওপরে আমরা লিখতে পারি 1/16, এটার কিউব হচ্ছে। এগুলো সব বা দিয়ে করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা কি করব, 33750 লিখলাম, পি ইন্টু এটাকে যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ 16 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 15 হয়, তাহলে 15/16 তার কিউব হচ্ছে। এবার 33750 ইন্টু দিয়ে এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 15/16, সেটা উল্টে যাবে, মানে 16 3বার হবে আর নিচে 15 3বার হবে, ঠিক আছে। এবার আমাদেরকে কি করতে হবে, কাটাকুটি করতে হবে। আমি যদি 15 দিয়ে ডাইরেক্ট এটাকে কাটি তাহলে বেরোবে হচ্ছে 2250, আবার 15 দিয়ে এটা যদি ডাইরেক্ট কাটি তাহলে বেরোবে 150, আর 15 দিয়ে 15কে কাটলে বেরোবে হচ্ছে 10, ঠিক আছে, মানে 150কে কাটলে 10 বেরোবে। তাহলে 3টে 16কে গুণ করে 10 দিয়ে গুণ করে দেবে, তাহলেই কিন্তু এখানে পি এর মানটা বেরিয়ে যাবে, মানে ইকুয়াল টু পি আছে, তাহলে পি এর মানটা 3টে 16 এবং একটা 10 গুণ করে দেবে, ঠিক আছে। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, 940960 এইটা, ঠিক আছে, এই সংখ্যাটা ছিল। এটা চেয়েছে যে কত জনসংখ্যা, যেহেতু বলেছে এতজন, তাহলে এটা এতজন লিখে দেবে, অ্যান্সার লেখার সময় জন লিখে দেবে, ঠিক আছে। 4 দাগের 1-এর অঙ্কটা দেখো কি বলেছে, সমাধান করতে হবে, ঠিক আছে, দুটো থাকে একটা করতে হয়, আমি দুটোই করিয়ে দেবো। 1-এরটা বলেছে এই রাশিটা যদি 0 হয় তাহলে এক্স এর ভ্যালু কত। প্রথমে আমরা কি করব, x-3/x+3 এটাকে আমরা এ ধরে নেব, তাহলে অঙ্কটা কি হবে বলো তো, a-1/a প্লাস 6-7 42 43 44 45 47 48 48/7 ইকুয়াল টু 0 আসছে। এবার আমরা কি করব, এটাকে আমরা এই দুটোকে লসাগু করব, তাহলে এ ওপরে a² - 1 আর এটা এই পাশে চলে আসলে -48/7 হবে। আচ্ছা, অনেকের এবার একটা প্রশ্ন হতে পারে যে স্যার এটা 1/a কেন লিখলেন। দেখো, এর মান যদি এটা হয় তাহলে 1/a এর মান কি হবে, এটার উল্টো হবে, অর্থাৎ x+3/x-3 হবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা এর উল্টোটা রয়েছে, অনন্যক রয়েছে, তাহলে অনন্যক করতে গেলে এটাকে উল্টে দিতে হবে, তাই এটা 1/a করেছি। তারপরে লসাগু, এর লসাগু এ লিখেছি, এ কে এ দিয়ে গুণ করলে a² হয় আর -1 হয়, এটা আমরা লিখেছি। এবার দেখো ক্রস গুণ যদি আমরা করি তাহলে 7 দিয়ে গুণ করলে 7a² মাইনাস 7 - 7, এ দিয়ে এটা করলে হচ্ছে -48a, তাহলে 7a² প্লাস 48a আর -7 ইকুয়াল টু 0 আসছে। এবার এটাকে আমরা কি করতে পারি, মিডিল টার্ম করতে পারি, 7 7 49, তাহলে 49 থেকে একটা এ বাদ দিলেই কিন্তু 48 চলে আসে। এবার দুটো দুটো করে কমন নিলে এটার থেকে 7a কমন যাচ্ছে, তাহলে a + 7 আসছে,
এটা থেকে 1 কমন যাচ্ছে, তাহলে a প্লাস 7 আসছে ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে a প্লাস 7 একটা বক্সে আর 7a মাইনাস 1 হচ্ছে একটা বক্সে। তাহলে বর্ডার লাইন টেনে এর মান পাবো হচ্ছে একটা কত, a প্লাস 7 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এর মান আমরা পাচ্ছি হচ্ছে একটা -7। আর এখান থেকে বলেছে 7a মাইনাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে আমরা পাচ্ছি 7a ইকুয়াল টু 1, তার মানে এর মান হচ্ছে 1/7। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এবার প্রত্যেকটার মান বসাবো। এটা তো আমরা ধরেছিলাম, অ্যাকচুয়ালি অঙ্ক ছিল x মাইনাস 3/x প্লাস 3 ইকুয়াল টু -7। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে সমাধান করলে কি আসতে, মাইনাস দিয়ে করলে -7x মাইনাস 3 7 21, এটা হয়ে যাবে x মাইনাস 3। তাহলে -7x মাইনাস x মাইনাস 3 আর প্লাস বেরিয়ে যাচ্ছে এখানে 21। তাহলে আমরা যদি এখানে করি তাহলে -7 আর এখানে 8 হয়ে যাচ্ছে, আর 21 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, 3 4 5 6 7 8 9 10 11, মানে 18 আসছে। ঠিক আছে, এটা শুধু 18 আসছে, শুধু 18 আসছে। তাহলে আমরা কি করব, এটা এখানে x এর ভ্যালুটা লেখা হয়নি, হ্যাঁ, এবার x এর ভ্যালু বের করতে -18/8 বেরোবে, কাটাকুটি করলে -9 দুগুণি 18 আর 4 দুগুণি 8, ঠিক আছে, 4 দুগুণি 8 আর 9 দুগুণি 18, -9/4 এটা চলে আসছে। আরেকটা মান রয়েছে দেখো, a ইকুয়াল টু 1/7 রয়েছে, সেখানেও যদি আমরা মানটা বসাই, এর মানটা কি x মাইনাস 3/x প্লাস 3 ছিল ইকুয়াল টু 1/7। তাহলে আমরা বা দিয়ে লিখতে পারি 7 দিয়ে গুণ করলে 7x মাইনাস 3 7 21 আর x প্লাস 3। তাহলে 7x থেকে একটা x বাদ যাচ্ছে আর 3 থেকে যোগ যাচ্ছে 21, তাহলে এটা হচ্ছে 6x আর 21 আর 3 হচ্ছে 24, তাহলে 4 6 24 হয়, তাহলে x এর মান আমরা পাচ্ছি হচ্ছে 4। ঠিক আছে, তাহলে x এর একটা মান পেলাম, এই যে বক্স করে দিলাম, আর y এর সরি x এর আরেকটা মান পেলাম যেটা হচ্ছে -9/4। ঠিক আছে, একটা 4 হবে, একটা 9/4 হবে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। নেক্সট 2 দাগেরটা দেখো কি বলছে, 2 দাগের অঙ্কটা বলছে যে এই রাশিটা যদি 0 হয় x এর ভ্যালু কত বেরোবে। তো প্রথমে আমরা বা দিয়ে কি করব, লসাগু করে দেবো, x স্কোয়ার হয়ে যাবে ওপরে 2 - 5x প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0। এবার কি করব, 2 - 5x প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0 হব, 0 করে দেবো, কারণ x স্কোয়ার যদি 0-র কাছে যায় মানে ক্রস গুণ হয় তাহলে সব কটা 0ই হবে। এবার এটাকে সাজিয়ে নিচ্ছি, 2x স্কোয়ার মাইনাস 5x আর প্লাস 2 ইকুয়াল টু 0। তো আমরা এখানে পাচ্ছি কি 2x স্কোয়ার, 4 কে 4 পাচ্ছি, ঠিক আছে, 4 1 কে 4, তার মানে 4x মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে 2x আর 4x মিলে 2x হচ্ছে, তাহলে x মাইনাস 2, আবার এটা হয়ে যাবে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 2 একটা ব্র্যাকেটে আর 2x মাইনাস 1 একটা ব্র্যাকেটে। ঠিক আছে, বর্ডার লাইন যদি আমরা টেনে করি তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x এর মান বেরিয়ে গেল 2, আর 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু 1, তাহলে x এর মান 1/2। ঠিক আছে, এটা আসছে, একটা 2 আসছে আর একটা 1/2 আসছে। এবার দেখো 5 দাগের অঙ্কটা আমরা করব, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণ গঠন করো এবং অযুগ্ম সংখ্যা দুটো নির্ণয় করতে বলেছে। তো আমরা প্রথমে কি করব, সংখ্যা দুটো ধরে নেব, ধরি সংখ্যা দুটি x এবং আরেকটা সংখ্যা কি হবে, x প্লাস 2 হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার x প্লাস 2 কেন হলো। দেখো প্রথমে এখানে অযুগ্ম সংখ্যা বলেছে, অযুগ্ম সংখ্যা মানে হচ্ছে বিজোড় সংখ্যা। তো আমরা যদি একটা বিজোড় সংখ্যা, ধরো প্রথম বিজোড় সংখ্যা আমি যদি 3 ধরি, তাহলে এর পরের বিজোড় সংখ্যা তো 5 হবে। ঠিক আছে,
যদি আমরা প্রথম বিজোড় সংখ্যা যদি 3 ধরি তাহলে এর পরেরটা দেখো 5 হচ্ছে, অর্থাৎ 2 ঘর করে করে দেখবে গ্যাপ হচ্ছে, মানে 2 ঘরের সাথে অ্যাড হচ্ছে। 5-এর পরে যদি যাও তাহলে সেটাও দেখবে 2 যোগ করে 7 হচ্ছে, তাই এখানে x+2 আমরা বসিয়েছি। ঠিক আছে, এবার প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? বলছে যে এই দুটো সংখ্যার গুণফল অর্থাৎ x ইন্টু x+2 এই দুটোর গুণফল বলে দিয়েছে কত? 143, এটা বলে দিয়েছে অঙ্কে। ঠিক আছে, এবার এটাকে আমাদেরকে কি করতে হবে? সমাধান করতে হবে। সমাধান করলেই কিন্তু এখানে অ্যান্সার চলে আসবে। এখানে দেখো এই দুটোকে গুণ করলে x² হচ্ছে প্লাস 2x হচ্ছে, আর 143কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে -143 হচ্ছে ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আমরা করতে পারছি। এবার দেখো মিডিল টার্ম ফর্মুলায় যাচ্ছে, তাহলে মিডিল টার্ম করলে আমাদের কি আসছে দেখে নাও। এই 143কে যদি আমরা ভাঙি তাহলে 143কে ভাঙলে 11 দিয়ে যাচ্ছে, দেখো 11 একে 11, 3 11 33, অর্থাৎ 13 আর 11 পাচ্ছি। তাহলে 13 আর 11 থাকলে আমরা কি করব? x² প্লাস এখানে আমরা 13 থেকে 11 বিয়োগ করব আর -143 লিখবো ইকুয়াল টু 0। বা দিয়ে আমরা কি করব? x² এর জায়গায় x² লিখবো প্লাস এখানে হবে 13x -11x -143 ইকুয়াল টু 0। বা দিয়ে আমরা লিখতে পারি দুটো করে কমন যাবে, তাহলে x কমন যাচ্ছে প্রথমেরটা থেকে, আর তারপরেরটা থেকে দেখো 11 কমন যাচ্ছে। ঠিক আছে, প্রথমেরটা থেকে প্রথম দুটো থেকে x কমন নিয়েছি, তারপরের দুটো থেকে 11 কমন নিয়েছি। তাহলে আমরা কি পাচ্ছি? x+13 একটা বক্সের মধ্যে পাচ্ছি বা ব্র্যাকেটে, আর একটা x-11 একটা ব্র্যাকেটের মধ্যে পাচ্ছি। এবার আমরা যদি এটা বর্ডার লাইন টেনে দিই তাহলে কি আসছে দেখো, আমরা x+13 অর্থাৎ একটা x এর মান আমরা পেয়ে যাচ্ছি -13, আর x-11 ইকুয়াল টু 0, এখানে x এর মান আমরা পাচ্ছি 11। এবার দেখো এখানে কিন্তু অঙ্কের মধ্যেই বলে দিয়েছে ধনাত্মক সংখ্যা, ভালো করে লক্ষ্য করে দেখো ধনাত্মক সংখ্যা মেনশন করে দিয়েছে, তাই আমরা কিন্তু মাইনাসটা নেব না। এই যে মাইনাসটা দেখছো এটা কিন্তু গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে অ্যান্সার আমরা 11 পাচ্ছি। তাহলে সুতরাং দিয়ে আমরা কি লিখবো? সুতরাং দিয়ে লিখবো সংখ্যা দুটি একটা 11 এবং আরেকটা কি হবে? 11 যোগ 2, তাহলে 11 যোগ 2 মানে হচ্ছে 13। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করতে হবে। এবার দেখো 5 দাগের অথবাটা আমরা করব। বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টে কলম বেশি পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করতে বলেছে। তো অঙ্কটা এখানে কি করব দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। প্রথমে আমাদেরকে আগে ধরে নিতে হবে। তাহলে ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। ঠিক আছে, পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা, এটা আমরা ধরে নিলাম। এই যে x টাকাটা যে আমরা ধরলাম এটাতে কলম পাওয়া যেত হচ্ছে 1 ডজন মানে 12টি। তার মানে আমরা লিখতে পারি যে x টাকায় কলম পাওয়া যেত xটি, সরি 12টি। ঠিক আছে, 12টি এটা পাওয়া যেত। ঠিক আছে, তাহলে 30 টাকায় কটা কলম পাওয়া যেত? তাহলে 30 টাকায় কলম পাওয়া যেত 30 গুণ 12 অর্থাৎ 360, আর বাই দিয়ে x, এতটি কলম পাওয়া যেত। ঐকিক নিয়ম করে তোমরা করতে পারো। ঠিক আছে, এবার বলছে যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, তাহলে 6 টাকা যদি কমে যায় তাহলে প্রতি ডজন কলমের মূল্য হবে, তাহলে এখন মূল্য কত হবে? x-6 টাকা। ঠিক আছে, এটা এখন দাম হবে কারণ 6 টাকা কমে গেল। একইভাবে আমরা বলতে পারি যে x টাকায় কলম পাওয়া যায়, তাহলে বর্তমানে
এক্স টাকায় কলম পাওয়া যায় আমরা বলতে পারি কটা, এক্স মাইনাস 6টি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এইটা এক্স, সরি এটা এক্স মাইনাস 6 নয়, 12টি। ঠিক আছে, আমরা বলতে পারি যে এই টাকায় পাওয়া যাচ্ছে কত, 12টি। ঠিক আছে, 12টি। তাহলে এক্স টাকায় কলম পাওয়া যায় হচ্ছে 12টি। ঠিক আছে, বা এক্স মাইনাস 6 টাকায়, এটা এক্স মাইনাস 6 করে দিচ্ছি, এখানে একটু ভুল হয়েছে, এক্স মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায় 12টি। তাহলে 30 টাকায় কলম পাওয়া যায় কত হবে, 3 12 36 মানে 360 বাই এক্স মাইনাস 6টি। ঠিক আছে, এটা আমরা লিখে নিলাম। এবার কি হবে দেখো, প্রশ্নানুসারে আমরা লিখব। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি এই যে এখন যে আমরা কলম পাচ্ছি অর্থাৎ 360 বাই এক্স মাইনাস 6, এই কলমটা পাচ্ছি, আর আগে পেতাম হচ্ছে 360 বাই এক্স। এটাকে যদি মাইনাস করি তাহলে 3টে কলম আমরা এখানে অঙ্কের মধ্যে দেখো মেনশন করে দিয়েছে, 3টে কলম কিন্তু বেশি পাচ্ছি। ঠিক আছে, 3টে কলম আমরা বেশি পাচ্ছি, তাই বেশিটাকে আগে লিখলাম, মাইনাস করে আগেরটা লিখলাম। এটা বর্তমান। ঠিক আছে, বর্তমানে এতটা পেন পাচ্ছি বা কলম পাচ্ছি, আর আগে এতটা কলম পেতাম। বর্তমানের থেকে আগের কলম বাদ দিলেই 3টে এক্সট্রা কলম পাচ্ছে, তাই ইকুয়াল টু 3। ঠিক আছে, এবার এটাকে সমাধান করতে হবে। এক্স ইন্টু এক্স মাইনাস 6 হচ্ছে, ওপরে যাচ্ছে 3 6 এক্স, 360 দিয়ে এক্সকে গুণ করে দিয়েছি, আবার 360 দিয়ে এক্স মাইনাস 6ও গুণ হবে। তাহলে 360 ইন্টু এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 360কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে 2160 বেরোচ্ছে। ঠিক আছে, ইকুয়াল টু 3। এবার দেখো ওপর কাটাকুটি যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2160 বাই দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 3। ঠিক আছে, এবার আমরা কি করব, 3 দিয়ে এটাকে কাটাকুটি করা যাচ্ছে, 3 দিয়ে যদি এটাকে কাটাকুটি করো, 3 7 21, 3 দুগুণি 6 আর 0। তাহলে আমরা এটা কি করব, এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 720 লিখতে পারি। এবার কি করব, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আমরা করতে পারি। এটাকে মিডিল টার্ম করতে হবে, তাহলে এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এটা মিডিল টার্মে কত হবে, 720কে যদি ভাঙো তোমরা, তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে 30 থেকে 24 বিয়োগ যাচ্ছে, তাহলে 30 থেকে 24 বিয়োগ গেলেই 6 পাওয়া যায়। ঠিক আছে, তাই এটা আমরা লিখলাম। এবার কি করব, এক্স স্কোয়ার লিখবো, মাইনাস 30x লিখবো, প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। দুটো করে কমন নিতে পারো, প্রথম দুটো থেকে যদি কমন নাও তাহলে এক্স মাইনাস 30 থাকছে, তারপরে দুটো থেকে দেখো 24 কমন যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এক্স মাইনাস 30 একটা ব্র্যাকেটে পাচ্ছি, আর একটা ব্র্যাকেটে এক্স প্লাস 24 পাচ্ছি ইকুয়াল টু 0। তাহলে আমরা বর্ডার লাইন টেনে বলতে পারি এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান আমরা একটা পেয়ে গেলাম 30, আর এক্স প্লাস 24 ইকুয়াল টু 0, তাহলে এক্স এর মান পাচ্ছি আমরা মাইনাস 24। এবার মাইনাস 24টা হবে না, কারণ আমরা জানি কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না, তার জন্য 30টাই আমরা ধরবো, তাই 30 হচ্ছে অঙ্কটার অ্যান্সার লিখে দেবে তোমরা। ঠিক আছে, তোমরা পুরো বাক্যে লিখবে যে কলমের পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল, সরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। ঠিক আছে, এটা তোমরা করবে। চলে আসছি আমরা দেখো নেক্সট অঙ্কটায়। নেক্সট অঙ্ক 6 দাগেরটা কি বলছে, বলছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এই পাশে লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডের সাথে সমান হবে। তো আমরা এটা কিভাবে করব, দেখো ক্রমিক সমানুপাত মানে হচ্ছে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু আমরা কি করব, কে ধরে নেব, তাহলে এটা আমরা কে ধরি বলে লিখে দিলাম। এবার আমরা এ বাই বি ইকুয়াল টু যদি কে ধরি তাহলে এ এর মান বেরোবে হচ্ছে বি কে, একইভাবে বি এর মান বেরোবে সি কে, আর একইভাবে সি এর মান বেরোবে ডি কে। এবার দেখো এখানে সি এর মানটা আমরা বসাতে পারি, তাহলে সি এর জায়গায় ডি কে রয়েছে, তাহলে এটা ডি কে স্কোয়ার হবে,
কারণ সি এর জায়গায় যদি ডিকে বসাই তাহলে একটা কে এর সাথে দেখো এক্সট্রা গুণ হচ্ছে, তাই এটা ডিকে স্কোয়ার হবে। একইভাবে বি এর জায়গায় যদি বি এর মানটা বসাই অর্থাৎ ডিকে স্কোয়ার আছে আর আরেকটা কি আছে অর্থাৎ ডিকে কিউব হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা কি করব, লেফট হ্যান্ড সাইডের অঙ্কটা টুকে নেব। রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে এটা আমরা যদি টুকে নিই, এ স্কোয়ারের মান এখানে কত রয়েছে, ডি কে কিউব, তার হোল স্কোয়ার রয়েছে, এটা রয়েছে। কিন্তু আমরা কি করব, স্টেপগুলোকে বাড়িয়ে দেব। ঠিক আছে, আমরা স্টেপগুলোকে বাড়িয়ে এটাকে স্কোয়ার করে দেবো ডাইরেক্ট, তাই এখানে ডাইরেক্ট স্কোয়ার করলে ডি স্কোয়ার হবে আর কে টু দি পাওয়ার 6 হবে। বি এর স্কোয়ার যদি করি তাহলে এটাও হবে ডি এ স্কোয়ার আর কে টু দি পাওয়ার 4, এটা একটা ব্র্যাকেটে হবে। এখানে সি স্কোয়ারের মান হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার হবে আর মাইনাস দিয়ে ডি স্কোয়ারের মান ডি স্কোয়ারই থাকবে। ঠিক আছে, আমরা প্রথম ব্র্যাকেট থেকে ডি স্কোয়ার আর কে টু দি পাওয়ার 4 কমন পাচ্ছি, তাহলে পড়ে থাকছে কি কে টু দি পাওয়ারের স্কোয়ার মাইনাস 1। এখান থেকেও ডি স্কোয়ার যদি কমন নিই পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস 1। তাহলে ডি স্কোয়ার করলে ডি টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে আর কে টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। কেন হোল স্কোয়ার হলো, কারণ দুবার রয়েছে, কে স্কোয়ার মাইনাস 1 আর কে স্কোয়ার মাইনাস 1 দুবার আছে, তাই এটা হোল স্কোয়ার হলো। ঠিক আছে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা হয়ে গেল। এবার রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে সেটাও আমাদেরকে বের করতে হবে। রাইট হ্যান্ড সাইডে রয়েছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার রয়েছে। তাহলে বি স্কোয়ারের মান আমরা জানি ডি স্কোয়ার আর কে টু দি পাওয়ার 4, আর সি স্কোয়ারের মান রয়েছে ডি স্কোয়ার আর কে স্কোয়ার, তাহলে এটার আবার হোল স্কোয়ার রয়েছে। তাহলে আমরা এই যে ব্র্যাকেটটা রয়েছে ব্র্যাকেটটা থেকে আমরা ডি স্কোয়ার আর কে স্কোয়ার কমন নিয়ে বাইরে বের করে দিলাম, তাহলে পুরো থাকবে কে স্কোয়ার মাইনাস 1 আর পুরোটা ব্র্যাকেটের বাইরে রয়েছে স্কোয়ার। এবার স্কোয়ারটা এর কাছে যদি যায় মানে ডি স্কোয়ার কে স্কোয়ারের কাছে যায় তাহলে এটা ডি টু দি পাওয়ার 4 আর কে টু দি পাওয়ার 4 হয়ে যাবে আর কে স্কোয়ার মাইনাস 1-এর হোল স্কোয়ার হয়ে যাবে। মানে স্কোয়ারটা দুটো সংখ্যার কাছে গেল, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা। ঠিক আছে, তাই দুটো সংখ্যার কাছে গেলে দুবার স্কোয়ার হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এবার অঙ্কে যে লেফট হ্যান্ড সাইডে যা বেরিয়েছিল রাইট হ্যান্ড সাইডেও তাই বেরিয়েছে, তাই এটাকে আমরা প্রমাণিত বলে লিখতে পারি। ঠিক আছে, এইভাবে এই অঙ্কটা করতে হবে। অথবার অঙ্কটা আমরা চলে আসছি, দেখো অথবার অঙ্কটা কিভাবে করব। অথবার অঙ্কটা বলছে এ এর ভ্যালু বলে দিয়েছে √5 + 1 বাই √5 - 1 আর বি এর ভ্যালুও বলে দিয়েছে, এই রাশিটার মান বের করতে হবে। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এ প্লাস বি এর মানটা আমরা আগে বের করে নেব। তাহলে এ প্লাস বি এর মানটা আমরা আগে লিখে নিচ্ছি। ঠিক আছে, এটা প্লাস দিয়ে লিখতে হবে। এবার দেখো তোমাদের একটা জিনিস কিন্তু এখানে শিখতে হবে, সেটা হচ্ছে লসাগু। এই করণীর, এটা করণীর চ্যাপ্টারের অঙ্ক, এটার লসাগু যদি করো তাহলে এখানে √5 - 1 ইন্টু √5 + 1 এটা বসে হবে, মানে এই দুটোর গুণটা এখানে বসবে। আর ওপরে বসবে কি এটার সাথে এই কোনাকুনি গুণ করলে এটার স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ √5 + 1-এর হোল স্কোয়ার হয়ে যাবে। আর √5 - 1 এটারও হোল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা কোনাকুনি গুণ হলো বা ক্রস গুণ হলো। ঠিক আছে, এইভাবে কিন্তু লসাগুটা করতে হয়। আমি তোমাদেরকে এটার স্টেপটাও বলে দিচ্ছি। দেখো a/b + b/a যদি থাকে তাহলে দেখবে আমরা এ বি লিখি আর এর সাথে এ মানে এটার সাথে এটা গুণ করে দিই অর্থাৎ a স্কোয়ার হয়, আবার এটার সাথে দেখবে এটা আমরা গুণ করে দিই অর্থাৎ b স্কোয়ার হয়। এরকমই এই গুণটাও আমরা করেছি। ঠিক আছে, লসাগুর এটা যোগ বলতে পারো, লসাগুর যোগ এইভাবে করে। এবার দেখো a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, এটা একটু মনে রাখবে, a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, এটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, 2a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। যদি মনে হয় স্যার আমি এই সূত্রটা তো জানি না, এমনি নর্মাল সূত্র ফেলা যাবে, a + b হোল স্কোয়ারের যে সূত্রটা হয় তাতেও ফেলা যাবে, সেইভাবেও কিন্তু অঙ্ক করা যায়। কিন্তু এই সূত্রটা ফেললে কি বলতো তাড়াতাড়ি হবে। তাহলে 2 লিখবো, তারপরে নর্মাল ব্র্যাকেট দিয়ে √5-এর স্কোয়ার হয়ে যাবে, √5টা হচ্ছে a আর একটা হচ্ছে b, তাই এটা আমরা করে দিলাম। নিচেরটা দেখো, নিচেরটাও সূত্র যাচ্ছে a + b ইন্টু a - b,
এটা কার সূত্র আশা করি তোমরা জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানেও আমরা তাই করব, √5 এর স্কোয়ার করব, মাইনাস দিয়ে 1 এর স্কোয়ার করব। তাহলে আমরা কি পাচ্ছি, ওপরে পাচ্ছি 2 আর ব্র্যাকেটে পাচ্ছি 5 যোগ 1। √5 এর যদি স্কোয়ার করো তাহলে √5 এর স্কোয়ার করলে শুধু 5 হয়, ঠিক আছে, আর 1 এর স্কোয়ার করলে 1 হয়। আর নিচে কি রয়েছে, √5 এর স্কোয়ার করলে 5 বিয়োগ 1। তাহলে আমরা ওপরে পাচ্ছি 5 গুণ 6 আর বাই দিয়ে রয়েছে 4, ঠিক আছে। তাহলে 2 দিয়ে 4কে কাটাকুটি করলে 2 হয়, আর 2 দিয়ে 6কে কাটাকুটি করলে 3 হয়। তার মানে আমরা এ প্লাস বি এর মানটা কি পাচ্ছি, 3 পাচ্ছি, ঠিক আছে। এবার আরেকটা মানও আমরা বের করব, সেটা হচ্ছে এ বির মান। তাহলে এ বির মান কি করে বের করব, এ বির মানটা কি রয়েছে, √5 + 1 বাই √5 - 1, এটা ছিল তো, দেখে নি একবার, √5 + 1 বাই √5 - 1, হ্যাঁ। আর গুণ দিয়ে লিখবো হচ্ছে √5 - 1 বাই √5 + 1। কাটাকুটি যদি করো তাহলে দেখবে এটার অ্যান্সার 1 আসবে, ঠিক আছে। এটার অ্যান্সার কত আসছে, এ বির মান 1 আসছে। ক্লিয়ার? এবার দেখো অঙ্কটা কি দিয়ে দিয়েছে, 3a²। একবার দেখে নিই কি অঙ্কটা দিয়েছে, 5a², 3ab, ঠিক আছে, 5a²। এখানে তাহলে 5 লিখবো, 5a² - 3ab + b², এটা দিয়েছে। তাহলে এটাকে আমরা কি করব, এখানে 3 আছে, ঠিক আছে, 3b² আছে। তাহলে এটাকে আমরা কি করব বলো তো, সরি 3 নেই, 5ই আছে, 5b²। এবার দেখো আমরা কি করব, 5a² এর পাশে 5b² লিখবো, আর মাইনাস দিয়ে 3ab-টাকে সাইডে সরিয়ে দেবো। 5 যদি কমন নাও তাহলে পড়ে থাকছে a² + b², আর -3ab এটা পড়ে থাকছে। এবার দেখো আমরা ভেতরের যে সংখ্যাটা রয়েছে a² + b², এটাকে সূত্রে ফেলা যায়। সূত্র হচ্ছে a + b তার হোল স্কোয়ার -2ab। এটা পুরোটা সেকেন্ড ব্র্যাকেটে আমরা সূত্রটা ফেললাম, আর -3ab-টা লিখে দিলাম। এবার 5-এর জায়গায় 5 লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো। a + b এর মান আমরা 3 বের করে রেখেছিলাম, তাই 3-এর স্কোয়ার -2 গুণ 1, a bর মান 1 বেরিয়েছিল, আর -3 গুণ 1। তাহলে 5-এর জায়গায় 5 লিখবো, 3-এর স্কোয়ার 9 হয়, -2, আর এখানে -3 1-কে 3। তাহলে 5 গুণ 9 থেকে 2 বাদ দিলে হচ্ছে 7, 7 থেকে 3 বাদ যাবে, সরি 5-এর সাথে আগে 7 গুণ করবে, 5 7 35, 35 থেকে 3 বিয়োগ যাবে, অর্থাৎ অ্যান্সার আমরা পাচ্ছি হচ্ছে 32, ঠিক আছে। তাহলে এই অঙ্কটার অ্যান্সার আমরা কত পেলাম, 32 পেলাম, ঠিক আছে। এইভাবে অঙ্কটা করতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি 8 দাগের। 8 দাগের অঙ্কটা কি বলছে, প্রথম অঙ্কটা দেখো, 8 দাগের প্রথমেরটা বলছে একটি আয়ত ঘনকের কর্ণ 15√2 মিটার, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার অনুপাত বলে দিয়েছে, সমগ্রতলের পরিমাণ কত হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে দৈর্ঘ্যটা, হচ্ছে 4x মিটারে, আর প্রস্থটা আমরা ধরে নিচ্ছি 3x মিটারে, আর উচ্চতাটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে 5x মিটারে, ঠিক আছে। এককগুলো কিন্তু মেনশন করে দেবে, আমি এখানে এককগুলো লিখলাম না, কিন্তু মেনশন করবে। এবার দেখো আমরা প্রশ্নানুসারে লিখতে পারি, কর্ণের সূত্র ডাইরেক্ট আমরা ফেলতে পারি। আশা করি তোমরা কর্ণের সূত্র জানো। কর্ণের সূত্র হচ্ছে √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এখানে দৈর্ঘ্য হচ্ছে 4x² প্লাস প্রস্থ হচ্ছে 3x এর হোল স্কোয়ার, আর এটা 5x এর হোল স্কোয়ার। তাহলে ইকুয়াল টু এখানে বলে দিয়েছে কত, 15√2। এবার আমরা বা দিয়ে কি করব, এটাকে সমাধান করব। প্রথমে এটা আসছে 4 4 16x², এটা আসছে 3 3 9x², আর এটা আসছে 25x², ইকুয়াল টু আমরা লিখতে পারি 15√2, ঠিক আছে। এবার দেখো এটাকে যদি যোগ করো তাহলে এখানে আসছে যেটা সংখ্যা, সেটা হচ্ছে 50x², ইকুয়াল টু 15√2, এটা আসছে। এবার 50-কে যদি আমরা ভাঙি, 50-কে ভাঙলে মাথায় রাখবে 5√2 হয়, আর এক্সটা বাইরে চলে আসবে যেহেতু x² আছে, আর এখানেও 15√2 যা ছিল বসে গেল। এবার অনেকে প্রশ্ন হতে পারে যে স্যার কি করে ভাঙলেন, মানে 50-টাকে, দেখো 50-কে যদি আমরা ভাঙি তাহলে 5 দিয়ে ভাঙলে, দেখো 5 10 50, আবার 5 দিয়ে ভাঙলে হচ্ছে 2, দুটো 5 মানে আমরা জানি একটা 5 বাইরে চলে আসে, মানে রুটের বাইরে, আর একটা 2 রয়েছে তাই রুটের মধ্যে থাকবে।
এবার দেখো √2 কেটে গেল, তাহলে আমরা বা দিয়ে বলতে পারি এক্স ইকুয়াল টু 15/5 হবে। আর 15/5 মানে হচ্ছে 3×5 = 15। তার মানে এক্স এর মান আমরা পেয়ে গেলাম 3। তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি দৈর্ঘ্যটা তাহলে কত হবে বলতো? দৈর্ঘ্যটা হবে 3×4 = 12 মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য। প্রস্থ কি রয়েছে? প্রস্থটা দেখো রয়েছে হচ্ছে 3x, তার মানে 3×3 = 9 মিটার। আর উচ্চতাটা তাহলে কি বেরোবে বলতো? উচ্চতা বেরোবে 5 3×5 = 15 মিটার। ঠিক আছে, এখানে উচ্চতা 5x ছিল, তাই 5 দিয়ে 3কে গুণ করলে 15 মিটার বেরোয়। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বেরিয়ে গেল। এবার বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ দৈর্ঘ্য, এটা হচ্ছে সূত্র। তাহলে 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে হচ্ছে আমরা জানি এখানে কি কি বেরিয়েছে একবার দেখে নিই। 12 আর 9, 9 12 হচ্ছে এখানে 108 হবে। তারপরে হচ্ছে 9 15, 9 15 আমরা জানি 135 হয়। আর তারপরে রয়েছে 15 12, 15 12 আমরা যদি গুণ করি তাহলে 180 হয়। তাহলে এটাকে যদি করে দাও তাহলে 2 গুণ কত হচ্ছে? 423 হচ্ছে। 423কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 846, এটা বর্গ মিটারে বেরোবে। ঠিক আছে, এইভাবে কিন্তু অ্যান্সারটা বের করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল। চলে আসতে আমরা দেখো 8-এর আরেকটা অঙ্ক রয়েছে। অথবা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যদি 10% বৃদ্ধি এবং উচ্চতা যদি 10% হ্রাস করি, তাহলে চোঙটার আয়তন শতকরা কত পরিবর্তন হবে? তো আমরা প্রথমে কি করব? ব্যাসার্ধটা আগে ধরে নেব। ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর সেন্টিমিটার বা আর একক। আর উচ্চতাটাও আমরা ধরে নিচ্ছি, উচ্চতাটা আমরা ধরে নিচ্ছি এইচ একক। ঠিক আছে, তাহলে প্রথমে চোঙের আয়তন কি হবে? চোঙের আয়তন প্রথমে কোনো পরিবর্তন করার আগেই চোঙের আয়তন, চোঙের আয়তনের সূত্র তোমরা জানবে, সবসময় মনে রাখবে, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, ঘন একক। ঠিক আছে, এটা চোঙের আয়তনের সূত্র। এবার বলেছে 10% যদি বৃদ্ধি করি, তাহলে 10% বৃদ্ধি করলে নতুন ব্যাসার্ধ হবে, নতুন ব্যাসার্ধ। তাহলে নতুন ব্যাসার্ধ কি হবে? আর ইন্টু 10% বৃদ্ধি মানে হচ্ছে 110/100। ঠিক আছে, 10% বৃদ্ধি মানে হচ্ছে 110/100, 0 0 কেটে যাচ্ছে, তাহলে পুরো থাকছে 11R/10 একক। ঠিক আছে, একইভাবে 10% হ্রাস পেলে, হ্রাস করলে নতুন উচ্চতা হবে, নতুন উচ্চতা। এটা কি হবে? এইচ গুণ 10% হ্রাস মানে হচ্ছে 90/100। ঠিক আছে, 10% হ্রাস মানে হচ্ছে 90/100। একটা করে শূন্য কেটে দাও, তাহলে 9H/10 একক বেরোবে। তাহলে সুতরাং নতুন চোঙের আয়তন, নতুন চোঙের আয়তন, তাহলে নতুন চোঙের আয়তন কি বেরোবে? সূত্র আমরা একটু আগেই বললাম, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই লিখবো, আর স্কোয়ার মানে হচ্ছে 11R/10 তার হোল স্কোয়ার হবে, আর ইন্টু দিয়ে এইচ হচ্ছে 9H/10। এটাকে যদি আমরা করি তাহলে পাই ইন্টু 121 আর স্কোয়ার বাই 100 বেরোবে, আর ইন্টু দিয়ে 9H/10 বেরোবে। ঠিক আছে, এতদূর আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাকে যদি আবার গুণ করে দিই, তাহলে ওপরেরটাকে 9 দিয়ে গুণ করলে হচ্ছে 1089, আর নিচেরটা বেরোচ্ছে 1000। এটা বেরোচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ঘন এককে বেরোচ্ছে। ঠিক আছে, এবার আমরা কি করব? কতটা বৃদ্ধি পেল? তাহলে সুতরাং লিখব আয়তন বৃদ্ধি পেল বা আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি। তাহলে আয়তন বৃদ্ধি কতটা পেল? এই যে সংখ্যাটা এখন বেরোলো সেই সংখ্যাটার থেকে, এই সংখ্যাটার থেকে আগের পাই আর স্কোয়ার এইচ বিয়োগ করে দেব। তাহলে লসাগু দেখো হাজারই থাকছে নিচে,
ওপরে থাকছে হচ্ছে 1089 পাই আর স্কোয়ার এইচ, আর এটাতে হয়ে যাবে 1000 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে 89 পাই আর স্কোয়ার এইচ বাই 1000 বেরোচ্ছে। এটা আয়তন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রশ্ন করেছে আয়তন বৃদ্ধির হার। তাহলে বৃদ্ধির হার যদি আমরা বের করি তাহলে ওপরে লিখতে হয় যতটা বৃদ্ধি পেল, নিচে লিখতে হয় আগে যেটা ছিল আর ইনটু দিয়ে 100। ঠিক আছে, এটাকে ক্যালকুলেট করলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। কত আসছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পাই আর স্কোয়ার এইচ কেটে যাচ্ছে, তাহলে 89/1000 লিখলাম, আর ইনটু দিয়ে রয়েছে 100, দুটো করে শূন্য দেখো কেটে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 8.9%। ঠিক আছে, তাহলে আমরা উত্তর কত পাচ্ছি? 8.9% বৃদ্ধি পাচ্ছে আয়তন। ঠিক আছে, উত্তর কিন্তু তোমাদের সব অঙ্কে লিখতে হবে। উত্তর যদি না লেখো তাহলে কিন্তু নাম্বার কমে যাবে, এবং এককও কিন্তু মেনশন করতে হবে। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ সমাধান করিয়ে দিলাম। জ্যামিতিটা বাদ দিয়েছি কারণ জ্যামিতিগুলো সাধারণত বইয়ে পেয়ে যাবে। ঠিক আছে, আমি জ্যামিতিগুলো সাধারণত করালাম না, তোমরা বইতে পেয়ে যাবে, একটু খোঁজাখুঁজি করবে, বইতে পেয়ে যাবে। তাহলে আমরা চলে এসেছি একদম লাস্ট পর্যায়ে। যদি কাউরি প্রবর্তক ব্যাচ নেওয়ার ইচ্ছে থাকে, অনলাইনে আমার কাছে পড়তে যদি ইচ্ছে করে, তাহলে 599 এনরোল করতে পারো। ওয়ান টাইম একবারই পেমেন্ট করতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে কিন্তু পার্থসগ্রাম ক্লাস অ্যাপটা ডাউনলোড করে নাও, সমস্ত কিছু সেখানে দেখতে পারবে। অথবা তোমরা ফোন করে নাও এই নাম্বারটায় যদি তোমাদের কোনো কিছু ইনকোয়ারি থাকে। ইনস্টাগ্রামে ফলো করতে পারো বা মেসেজ করতে পারো। টেলিগ্রামটা অবশ্যই জয়েন করে নিও। টেলিগ্রামে জয়েন থাকলে সমস্ত লাইভ ক্লাসের আপডেট পেয়ে যাবে, যে আমি কখন কখন ইউটিউবে লাইভ ক্লাস করাই। ঠিক আছে, তো আজকের মতন এতটাই। ঠিক আছে, মডেল সেট 2 নিয়ে আমরা আগামী ক্লাসে বা আগামী ভিডিওতে নিয়ে আসবো। তো চলো দেখা হচ্ছে সেই সময়। আজকের মতন এতটাই।